আগে করো। আমাদের এখন আমাদের ম্যাথের আজকের থেকে নতুন একটা অধ্যায় রিভিশন হবে, নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দেখো তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, সত্যি করে বলতেছি, তোমাদের কিন্তু যতই মজা করো, যা খুশি করো, কিন্তু সময় কাটা পিছন দিয়ে কিন্তু গন্তি শুরু হয়ে গেছে। আমাদের ক্লাস আমাদের ক্লাস যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, সেটার একটা উদাহরণ কি জানো? আমরা এখন দ্বিপদীতে আছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। ফিজিক্সের ভৌত আলোক বিজ্ঞান শেষ, এটাই সবচেয়ে বড় উদাহরণ। আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি যতই মজা করি, যতই কথা বলি, আমার ক্লাসের মধ্যে আমি কোনো কমতি রাখতেছি না। আমি এমন হয় নাই কোনো একটা টপিক থেকে একটা ম্যাথ অন্তত করাইছি, হয়তো বা একটা করাইছি, কিন্তু একটা ম্যাথ অন্তত করাইছি। দ্বিপদীতে তার ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ, তোমরা দেখবা। দ্বিপদীর পুরা বিষয়টা, এই পুরা দ্বিপদীতে দুইটা অধ্যায় আছে। 5 বিট একটু টাফ, তোমরা সকলেই আশা করি জানো 5 বিট একটু টাফ, কারণ ওখানের মধ্যে দ্বিপদী মানে তো জানো, দ্বিপদী মানে হচ্ছে যে দুইটা পদ তার উপরে পাওয়ার, এর দূরে যে দ্বিপদী। দ্বিপদী দুইটা পদ তার উপর পাওয়ার, পাওয়ার 1 হইতে পারে, পাওয়ার 2 হইতে পারে, 0 হইতে পারে না। 0 হইলে পদের সংখ্যা 1 হয়ে যাবে, সেজন্য পাওয়ার 0 হইতে পারবে না, কিন্তু যে কোনো কিছু হইতে পারবে, 0 হইতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিপদী। n এর উপরে পাওয়ারের মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 5 এ। n এর উপর পাওয়ারের মান যদি আমি একটু ভিন্নভাবে বলবো আজকে ক্লাসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলে, তাহলে তোমাদের কাছে সহজ লাগবে। জিতের নামটা কে করো? হ্যাঁ, তাহলে 5 এর উপরে a এর উপরে যদি পাওয়ার থাকে, কত জানি বলছি ভাইয়া, পূর্ণ সংখ্যা হয়, তাহলে মনে রাখবো হচ্ছে যে 5 এ। আর n এর উপর পাওয়ার যদি পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ অথবা ঋণাত্মক, তাহলে হচ্ছে 5b। 5b একটু টাফ বলতে 5b যত টাফ ততটাই কম ইম্পর্টেন্ট। 5a থেকে বেশি আসবে। দেখো আমাদের টিচারদের একটা কমন সেন্স আছে। আমি একজন টিচার হওয়ার খাতিরে, যেহেতু আমি একটা ইনস্টিটিউশনের টিচার, আমি দুইটা ইনস্টিটিউশনের টিচার ছিলাম, তো আমি টিচার সেন্সটা খুব ভালোই বুঝি, কে কিভাবে অন্তত আমি খুব ভালো করে জানি। এটা আমার থেকে তোমরা অভিজ্ঞতা নিতেই পারো। আমরা চেষ্টা করব, যদি আমি হলে দিতাম, আমি জীবনও 5b থেকে দিতাম না, কারণ অ্যাজ এ টিচার সেন্স যেটা শর্ট সিলেবাসে ছিলই না, আমি সেখানে 5b থেকে জীবনও দিব না। তো মোটামুটি ধারণা করতে পারো 5a থেকে যদি আসে, দ্বিপদী ফুল সিকিউ আসবে না, এটা প্রথম কোশ্চেন। দ্বিপদী থেকে জীবনও ফুল সিকিউ আসবে না, লিখে নিয়ে যাও। পরে বলিও যে স্যার বলছিল যে আসবে না, কিন্তু আসবে। কিন্তু গ বা ঘ ইভেন দুইটাও আসতে পারে, কিন্তু ফুল আসবে না। ক বা খ আসতে পারে, ক বা গ আসতে পারে, ফুল আসবে না। তো সেই ক বা খ বা ক বা গতে মোস্ট অফ দ্য টাইম, আমি টিচার সেন্স থেকে বলতেছি, ওটা আবার আমি শিওরলি বলতেছি না, সেন্স থেকে বলতেছি, 5a থেকে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ n এর মান পূর্ণ সংখ্যা দেওয়া, আমরা 5a 5b তো চিনবো না। আমরা চিনবো n যদি পূর্ণ হয় তাহলে 5a, n যদি ভগ্নাংশ বা ঋণাত্মক হয় 5b। সেই 5a এর অঙ্ক হচ্ছে যে ক্লিয়ারলি 10, হায়ার ম্যাথের ক্লিয়ারলি 10 অধ্যায়টা দ্বিপদী। 10 এ দুইটা অধ্যায় ছিল, মনে আছে? 10.1, 10.2। এখানে একটু বাড়তি কিছু অঙ্ক আছে, যেখানে মধ্যে আমরা 1, 3, 5, 2, 4, 6 মনে আছে, এগুলো করতাম, যে ফ্যাক্টোরিয়ালের কিছু ফাংশনিং করতাম, ওগুলো একটু বাড়তি আছে। এর বাইরে মানে লাস্টের দিকে 5 এর কিছু ম্যাথ বাড়তি আছে। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে আমি এখন কিছু সূত্র লিখবো, যে সূত্রগুলো হচ্ছে যে পুরা ক্লাস 9, 10 এর সূত্র, এটা মনে রাখলেই চলে। ঠিক আছে? তো দ্বিপদী বিস্তৃতি মানে হচ্ছে দুইটা পদ তাকে বিস্তৃতি করব। বিস্তৃতি করা মানে হচ্ছে ভেঙে ফেলা। আমরা জানি a প্লাস এক্স টু দি পাওয়ার 2, তাহলে a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার। a প্লাস এক্স টু দি পাওয়ার 3, তাহলে a কিউব 3a স্কয়ার প্লাস 3ax স্কয়ার প্লাস 3xa স্কয়ার প্লাস x কিউব। এভাবে করে 4, 5 আমরা প্যাসকেল দিয়ে সহগগুলো মান এমনি বানাইতে পারি। প্যাসকেল করে না? প্রথমটা হচ্ছে কত বলো তো? 1 1 1 2 1 1 1 1 3 3। তারপরে এভাবে করে আমরা প্যাসকেল দিয়ে সহগ আনতে পারি। আর পদের সংখ্যা হচ্ছে যে প্রথম পদ ধীরে ধীরে কমবে, দ্বিতীয় পদ ধীরে ধীরে বাড়বে। দুইটা পদ থাকবে না, a টু দি পাওয়ার মনে করো 7, মনে করো 3, তাহলে a কিউব a স্কয়ার a 0, আমি লিখতেছি না, মুখে বলে দিচ্ছি কারণ রিভাইজ। আর x এর মান 0, x থাকবে না, x x স্কয়ার x টু দি পাওয়ার 3, এইভাবে করে বাড়ে। আর সহগগুলোর জন্য তো প্যাসকেল আছেই। এটা হচ্ছে এক নম্বর প্রসিডিউর, কিভাবে দ্বিপদী বিস্তৃতি করা যায়। তুমি যদি পরীক্ষার হলে সূত্র বলে যাও, এভাবে করে ভাঙাই ফেলতে পারবা। 9, 10 এর প্রসিডিউর, তোমার তো পরীক্ষা কেউ দেখবে না তুমি কোন প্রসিডিউরে করছো, তোমার ভাঙাইতে পারলেই হয়েছে। আরেকটা হচ্ছে যেটা স্মার্ট সহজ, সেটাই আমরা করব। দ্বিপদী বিস্তৃতির যে কোনো তম পদের মান আর প্লাস 1 তম পদের মান, আমি আগে এটা দিয়েই শুরু করব। আর প্লাস 1 তম পদের মান, আর প্লাস 1 তম পদ, আমরা সবসময় আর প্লাস 1 চিন্তা করব, মানে একটা পদ বাড়তি চিন্তা করবো। এটা পদের মানে সূত্র হচ্ছে NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। আমি মনে করি দ্বিপদী বিস্তৃতির 5a অধ্যায় বলো 5b অধ্যায় বলো, 5a বলবা বেশি, এটা হচ্ছে যে একদম জান পড়ান সূত্র। আমি মনে করি যে একটা সূত্র জানলে দ্বিপদী বিস্তৃতি 5a এর যে কোনো অঙ্কই মিলে আসা যায়। শুধু একটু বেসিকটা জানতে হয় ওই যে কিছু অঙ্কের জন্য, আর বাকি যে কোনো অঙ্ক শুধু এই সূত্রটা জানা ফলে মিলে আসা যায়। আর কয়েকটা বেসিক বিষয় জানবা। বেসিক বিষয়গুলো কি কি স্যার? প্রথম, n পাওয়ার যত পদের সংখ্যা তার থেকে এক বেশি, এটা বেসিক জিনিস।
এমসিকিউর জন্য কাজে লাগবে, সিকিউর জন্য অনেক সময় কাজে লাগে। তাহলে পাওয়ার যত পদের সংখ্যা তত তার থেকে বেশি। যেমন তোমরা যদি এরকম পরীক্ষার হলে আমি সবসময় বলি কোয়েশ্চেন কনফিউজ হয়ে যেতে পারো, তুমি এটা ভুলে গেছো যে স্যার কি জানে বলছিল, তখন তুমি কিউব স্কোয়ার যেগুলো সূত্র তুমি অ্যাটলিস্ট জানো সেগুলো দিয়ে কম্পেয়ার করে করে বানিয়ে ফেলো। তুমি কম্পেয়ার করো, মনে করো a প্লাস বি হোল স্কোয়ার পাওয়ার কত 2, সূত্র ভাঙাইলে কয়টা পথ হয়? সহজ বিষয় তুমি বুঝতে পারছো। বলছে মধ্যপথ, তুমি নিজে চিন্তা করো মধ্যপথ কয়টা থাকবে? পাওয়ার 2 হইলে, পাওয়ার 4 হইলে, পাওয়ার 3 হইলে 2টা। তো তুমি বুঝতেছো এন যদি জোর হয়, দেখছো সূত্র আমরা বলি কিন্তু এটা কিন্তু টেকনিক্যালি আমরাই কম্পেয়ার করে করে সূত্র বানাতে পারি, পরীক্ষা হলে ভুলে যাইতে পারি। এগুলো কনফিউজিং ব্যাপার, তো পরীক্ষা হলে বলতে পারে স্যার কি বলছিল যে এন জোর হইলে মনে 2টা নাকি বি জোর হলে 2টা, ওগুলো তুমি তোমার জানা সূত্র দিয়ে কম্পেয়ার করে করে আনি ফেলতে পারবা। আর জেনে গেলে মধ্যপথ 2টা, এটা জেনে গেছো কততম পথটা মধ্যপথ সেটাও বের করতে পারবা। যখন n 3 তাহলে মধ্যপথ কত কত 2 আর 3 নাম্বার পথ, তো এটা 3। যখন n এর মান 3 তখন দ্বিতীয় আর তৃতীয় পদ কোন ফাংশনের মাধ্যমে আসতেছে। ধরো n/2, n/2 দিলে হচ্ছে না n+1/2, খেয়াল করো n+1/2 দিলে আসতেছে না দ্বিতীয় পদ। a + b হোল কিউব, কিউব প্লাস 1 মানে 4/2 মানে দ্বিতীয় পদ। বুঝতেছো তো? a + b হোল কিউবের জন্য মধ্যপদ কততম পদ? দ্বিতীয়তম পদ আর তৃতীয়তম পদ। ওই দ্বিতীয়তম পদকে কিভাবে ফাংশনিং করা যায়? স্যার পাওয়ারের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে কিন্তু করা যায়। হ্যাঁ করা যায়, করো। তাহলে এর পরেরটা কি বলবেন? এর পরেরটা তার সাথে আরেক যোগ। আর যদি পাওয়ার 2 হয় তাহলে মধ্যপদ কিভাবে ফাংশনিং করা যায়? 2 হলে তাহলে 2/1 যোগ 1 n/2 + 1, n/2 + 1, কারণ 2/1 মানে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2। বুঝতেছো আমার কথা? এভাবে করে তুমি নিজের মতো করে সূত্র বানাই ফেলতে পারবা। কারণ মধ্যপদ নির্ণয়ের যে স্পেসিফিক সূত্র এগুলো আসলে কিছু নাই, এগুলো হচ্ছে যে আমরা প্যাটার্ন বানাই, সূত্র বানাই, এটা প্যাটার্ন বলে। তো তুমি যখন বুঝে গেছো দ্বিতীয় পদটা মধ্যপদ, এখন দ্বিতীয় পদ মানে r+1 তম পদ, তারপরে এই সূত্র মানে সূত্র এটাই আছে। মানে বুঝাতে চাচ্ছি যে মেইন সূত্র এটা। তুমি তো পদের মান বের করতে বলছি, সহগ, সহগ হলে এটা এক্স ছাড়া বাকি যা আছে সব সহগ। এক্স মুক্ত পদ তার মানে আর এর মান 0। এক্স মুক্ত পদ মানে কি? মানে তুমি এই এটা হচ্ছে মাদার ফাদার ডটার সিস্টার সব সূত্র। এটা যদি বুঝো দ্বিপদী বিস্তৃতির ম্যাক্সিমাম সূত্র, ম্যাক্সিমাম বেসিকটা তুমি ধরে ফেলতে পারবা। আর আমি যেহেতু বলছি টিচার সেন্স থেকে এই সূত্রের উপর বেসিস করে 5 থেকে তোমাদের অঙ্ক আসবে, তারপরে তো 5B করাবো। আমি করাবো না তো এমন তো জীবনও না, আমার অনেক সময় আছে বোর্ড করতে হবে। অ্যাটলিস্ট আমি যদি 10টা ম্যাথ দাগাই দিই ওগুলো করতে পারবো না, ওই 10টা ম্যাথ করিও 5B থেকে। আমি 10টা ম্যাথ দাগাই দিব সর্বোচ্চ, ওই 10টা ম্যাথ করিও আর 5 এটা ভালো করে করিও, হয়েছে তো? তুমি আমরা এগুলো আমরা এখন আমরা যখন বড় হয়ে গেছি, আগে ছোটকালে এগুলো বুঝতাম না, বড় হয়ে গেছি এখন কি করে জানো? এখন আমাদের প্রচুর কাজ, স্কুলে গেলে দেখেছি কাজের উপর কাজ, খাতা কাটা থাকে, মানে বান্ডিলের উপর বান্ডে পড়ে আছে। তা আমি কি করি, নিজেকে নিজে টাস্ক দিই কিভাবে খাতা কাটাই। তোমাকে আমার একটা পদ্ধতি শেয়ার করি। আমি জীবনে কখনো কলেজের হোক স্কুলের হোক বাসায় নিয়ে যেতাম না কাজ। ওই যে কলেজের মাঝে মধ্যে এমসিকিউ খাতা তোমাদেরকে দিয়ে গিয়ে করতাম, স্কুলেরটাও করবো ঘুরে ফিরে। তো কথা হচ্ছে যে কেন, কারণ হচ্ছে আমি এগুলো বাসে যাই করার মতো আমার ধৈর্যটা থাকতো না। তা আমি কি করতাম, মনে করো কলেজে এটার মধ্যে দুইটা ক্লাস গ্যাপ আছে আমার, আমি 2 ক্লাসে আমি টার্গেট দিতাম 20টা খাতা কাটবো শেষ। এভাবে করে দেখতাম 20টা খাতা যদি 2 ক্লাসে কাটতে পারে আমার এক সপ্তাহে কয়টা খাতা কাটা হচ্ছে। আমি আমার টাস্ক দিয়ে কমপ্লিট করতাম। তো এরকম তোমাকে 10টা মিনিট দাগে দিব, তুমি আজকে পারতেছো না সমস্যা নেই, তুমি বলো যে কালকে দুপুর 3টে থেকে 5টা এটার জন্য যাও, ঠিক আছে? কাল কি শাম তেরে নাম কথা আছে না একটা হিন্দিতে বলে না, তো এরকম করে করে দিবা, ঠিক আছে? ধন্যবাদ। তো যাই হোক, চলো আমরা অনেক কথা বললাম। এই কথাগুলো বলার পরে এবার আমরা দ্বিপদী বিস্তৃতি শুরু করি, এবার একটু মজা পাবা। এই সূত্রটা বুঝতে বলো, এনসিআর এ টু দি পাওয়ার n - x টু দি পাওয়ার r। বল একবার বলো এনসিআর এটা কিসের কিসের কততম পদের মান? তোমার গাদা r+1 তম, মনে রাখবো অলওয়েজ r+1 তম। তাহলে চতুর্থ পদের মানে r এর মান কত? 3। এগুলো মনে রাখতে পারবা তো আশা করি। ধন্যবাদ। আর মধ্যপদের কাহিনীটা তো বুঝিয়ে দিলাম। মধ্যপদের সূত্র আসলে স্পেসিফিক কি সেটা আমি স্পেসিফিক আমার এখনো মুখস্থ নাই, তুমি নিজে নিজে বানাতে পারবা। মধ্যপদ কয়টা? জোর হইলে জাস্ট এটা মনে রাখবা, জোর হইলে n এর মান যদি জোর হয় মধ্যপদ একটা, n এর মান বেজোর হইলে মধ্যপদ 2টা। কারণ কেন, যে a + b হোল স্কয়ার তাহলে জোর, আচ্ছা মধ্যপদ তাহলে একটা। এটা বুঝাচ্ছ? n এর মান চিন্তা করে নিজে নিজে বানাও না, এই যে কনফিউজ হচ্ছ না এখন। তো তুমি নিজে নিজে বানাবা, a + b হোল স্কয়ার হইলে যখন পাওয়ার 2 তখন দেখা যাচ্ছে মধ্যপদ একটা, তো তুমি নিজেই বানিয়ে ফেলছো সূত্র। কিন্তু x মুক্ত পদ x টু দি 0, ধ্রুবক পদ, ধ্রুবক পদ কি? তাও x মুক্ত পদ। ধ্রুবক পদ তাকেই বলে যে পদের মধ্যে চলক থাকে না, তাহলে x মুক্ত পদ। বেসিকটা ক্লিয়ার থাকবে, অঙ্ক যে কোনো অঙ্ক মিলে ফেলতে পারবে ইনশাআল্লাহ। এভাবে করে চিন্তা করলে দ্বিপদী টিপদী এগুলো একদম সহজ হয়ে যায়, নাহলে আমি রিভাইজ দিতে পারবো না।
তো চলো আমি 5 এর স্পেসিফিক কয়েকটা ম্যাথ করাই। হ্যাঁ, এই যে ধরো 3টা পদ আছে, যেমন আমি এটা করাচ্ছি না, তার একটা কোশ্চেন লিখতেছি, ধরো 1 এর 5 আফসার চোখে বসছে এটা, মনে করো 1 - x + x² হোল কিউব। তো তুমি দুইটাকে একটা ধরে নিবে, একটাকে একটা ধরে নিবা, শেষ। তোমার দরকার দ্বিপদী, ত্রিপদী তো না। ছোটকালে আমরা এরকম করতাম না, a + b + c হোল স্কয়ার সূত্র না জানলে a + b কে ধরতাম, c কে b ধরতাম, শেষ। তো বেসিক স্ট্রং রাখো, অঙ্কের ফ্যাসিলিটিস মানে অঙ্কের ফিচারগুলো সহজ রাখো, কোনো অঙ্কই কঠিন লাগবে না। তাহলে এটা দুইটাকে একটা ধরো, এটা ধরো, তাহলে a + b। দ্বিপদীতে আচ্ছা একটা কথা তো বলি না, এটা আমি ফার্স্ট যেদিন প্রথম পড়াছিলাম সেদিন বলছিলাম, দ্বিপদীতে একটা জিনিস খুব কড়াকড়ি ভাবে ফলো করা হয়, প্রথম পদ মিন্স প্রথম পদ। দ্বিপদীতে এই জিনিসটা খুবই কড়াকড়ি ভাবে ফলো করা হয়। উদাহরণ দিব একটা, সাপোজ যোগ হইলে সেটা ভিন্ন বিষয়, ধরো বিয়োগ কোনো কারণে, তাহলে কিন্তু এইটা মানে এ, এইটা মানেই এক্স, যে দেখতে এক্স সে দেখতে এক্স হইলো এক্সটা সে এ। ওই প্লাস হলে অনেক সময় আমরা একটু ট্রান্সফার করে ফেলি, তখন করা যায়, মানে মনে করো প্লাস, তখন তুমি চাইলে তোমার ইচ্ছা হচ্ছে এক্স কে এক্স ধরো বা ধরো ধরো, কিন্তু মাইনাস হইলে তুমি যেটা মানে এক্স সেটা মানে এক্স, মানে যেটা প্রথমে আছে সেটাই এ প্রথম পদ, যেটা পরে আছে সেটাই দ্বিতীয় পদ। ঠিক আছে, এগুলো হচ্ছে দ্বিপদী ভিত্তিতে, এগুলো এই রুলসটা একটু কড়াকড়ি ভাবে ফলো করে। তো 1 এর 5 নাম্বার আমি বললাম কেমনে করবা। চলো আমরা ম্যাথের দিকে যাই। দেখো একটা ম্যাথ বোর্ডে নেই, কারণ হচ্ছে অনেক আগে যায় কোশ্চেন, দেখছো একটা ম্যাথ নেই। তো এই জন্য আমি এই ম্যাথটা করাচ্ছি। একটা ম্যাথ আছে 6-3 নাম্বার, প্রথম পৃষ্ঠা থেকে অ্যাটলিস্ট একটা হলে করাইতে হবে, তাই 6-3 নাম্বারটা করাচ্ছি, এবং এটা ইম্পর্টেন্টও বটে। সেটা হচ্ছে 1 - x⁸ 1 + x⁷, 1 - x⁸ 1 + x⁷। আর আমাদের জন্য দ্বিপদী অনেক ইম্পর্টেন্ট, আমাদের জন্য যারা আমরা চাকরি প্রত্যাশী, যে কোনো পরীক্ষায় দ্বিপদী থেকে একটা প্রশ্ন আসেই আসে, স্থিতিবিদ্যা থেকে একটা প্রশ্ন আসেই আসে, এগুলো একদম কমন। আর ক্যালকুলাস তো জানোই, বলার কি আছে, ক্যালকুলাস ছাড়া কোনো কোশ্চেন হয় না পৃথিবীতে, কোনো অ্যাডমিশন টেস্ট হয় না, কিচ্ছু হয় না ক্যালকুলাস ছাড়া, তার মধ্যে ইন্টিগ্রেশন আর কি। 1 - x⁸ 1 + x⁷। এই ম্যাথটা করে তারপর একটা কথা বলবো, নাহলে কথা বেশি হয়ে যাচ্ছে। এই ম্যাথটা করে আগে দেখাও যে এটার বিস্তৃতিতে x⁷ এর সহগ, মানে এটাকে যখন বিস্তৃতি করবা বলছি যে x⁷ এর সহগ বলে 35। আচ্ছা সহগ মানে কি তো বুঝাইছি, কোএফিসিয়েন্ট মানে কি x⁷ ছাড়া বাকি সব। তাই আমি জাস্ট এটাকে ভাঙবো, ভাঙাই দেখবো x⁷ এর সাথে কে আছে, দূরিত অঙ্ক। তো এটাকে ভাঙানোর জন্য তুমি অনেক ভাঙা নিতে পারো। তুমি যদি ধরো, তুমি যদি বললো যে স্যার আমি এটাকে পুরোটাকে ভাঙাবো, এটাকে পুরোটাকে ভাঙাবো, আমি বাধা দেওয়ার কেউ, আমার আমার এরকম কোনো ক্ষমতা আছে এটা বাধা দেওয়ার? পরীক্ষার হলে তুমি ভাবে করছো, কিভাবে করছো, তোমার মন বলছে স্যার এটাকেও ভাঙে ফেলি, আমার অঙ্ক একটু বড় হোক গা, মনে করেন আমার বেসিক কাজ করতেছে না, না কোনো সমস্যা নাই, অত বেশি সময় যাবে না, বেসিক সিরিয়াসলি বলতে এত বেশি সময় যাবে না, বুঝলে বুঝবা, এটাও ভাঙাবা না। আর যদি বলে যে স্যার আমি একটু একটু শর্টকাটে করবো, তাহলে এভাবে লেখা যায় 1 - x 1 - x⁷ 1 + x⁷। তাহলে আমরা কি লিখতে পারি, 1 - x 1 - x²⁷, এই দুইটাকে a + b a - b উপরে 7টা রাখে, ঠিক আছে। তারপর আমরা এটাকে তো আর ভাঙানোর দরকার নেই, কারণ এটা পাওয়ার 1, এটাকে একটু ভাঙাই, এটাকে ভাঙাইলে ভালো করে বুঝো। আমি কি বলছিলাম, প্রথমটা কমবে, দ্বিতীয়টা যারা বুঝো না তাদের জন্য বলি, এর থেকে শর্টকাট আর কি পাবা যে দুনিয়াদারিতে, তাহলে x²⁷ না, প্রথমটা কমবে, দ্বিতীয়টা পারবে, যারা পারো না আর কি আস্তে আস্তে করে যাবা। তাহলে সহগের ক্ষেত্রে যদি তোমার কাছে প্যাসকেল ভালো লাগে প্যাসকেল দাও, আর যদি প্যাসকেল ভালো না লাগে তাহলে তুমি তোমার স্কুলে যাও। প্রথমটা তো 1⁷, এটা নিয়ে কোনো ডাউট নেই। এরপরে কি বলো, এরপরে দ্বিতীয় পদের জন্য কথা nc1, ধরো আমি একটু করে দেখাই, 7c1 7c2 7c3 7c4, এভাবে 7c7 পর্যন্ত যাই। 7c1 এক কমবে, আচ্ছা 1 এর উপরে যেটা থাকবে 1, তো তাও একটু করে দেখাই, 1⁶ x² প্লাস 1⁵ x²2। আমি কি প্রসিডিউরটা বুঝতে পারছি? আর লাস্টেরটা কি হয়, 7c7, 7c7 এর মানে 1, 7c0 এর মানও 1, 7c0 এর মানও 1, 7c7 এর মানে 1, সেজন্য লাস্ট আর ফার্স্টের পদে এমন সহগ লিখতে হয় না। আর তাছাড়া প্যাসকেলে মনে আছে তো, ফার্স্টেরটাও 1, লাস্টেরটাও। আমি কি প্রসিডিউরটা বুঝতে পারছি? এবার এই মামুর সাথে কে গুণাকার আছে, স্যার 1 - x গুণাকার আছে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, এখানে যেখানে আসলে x⁷ দেখবা সেটা আসলে x⁷ না, বরঞ্চ যেটা x⁷ হবে সেটাই x⁷, কারণ তার সাথে কি গুণাকার আছে, x আছে। আচ্ছা যেহেতু 1ও আছে একটা, তাহলে x⁷ যে থাকবে সেও হইতে পারে। মানে সবাই একটু এদিকে তাকায় থাকো, এই এই বিস্তৃতিতে আমরা কাকে কাকে তালাশ করবো এদের মধ্যে থেকে, বলতো x⁷ ওয়ালাকে x⁷ ওয়ালাকে, এই দুটাকে তালাশ করবো না? কেন তালাশ করবো বলতো, কারণ x⁷ ওয়ালার সাথে 1 গুণ করলে x⁷ হয়ে যায়,
আর এক্স টু দি পাওয়ার 7 ওয়ালার সাথে 1 গুণ করলেও এক্স টু দি পাওয়ার 7 হয়ে যায়, আমাদের এক্স টু দি পাওয়ার 7 যেহেতু লাগবে। কি বলছি বুঝছো? তাহলে দেখবো যে এই দুটোর মধ্যে এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 7 মনে হচ্ছে এখান থেকে আসছে, আমি এটা বুঝাচ্ছি না, মানে আমরা জাস্ট দেখবো যে খুঁজবো যে এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 7 আছে কোথায়। তুমি নিজে বলো এক্স স্কয়ার এর ফরটা কিউব হবে না? তাহলে এর ফরটাতে কি আছে? এক্স টু দি পাওয়ার 6 আছে, সেজন্য আমি 3 নম্বর ফরটাও লিখি ইচ্ছা করে 7c3। আচ্ছা ধরো তুমি মনে করো স্যার আমি স্পেসিফিক 3 নম্বর পদটা যাবো, এরকম করে করে লিখতে পারছি না, তাহলে কি 3 নম্বর পদ নাকি 4 নম্বর পদ? এটা 1 2 3 4 কয় নম্বর পদ? 4 নম্বর পদের সূত্র কি? এনসিআর nc3 মানে 7c3 a টু দি পাওয়ার n - 3 a যদি 1 হয় তাহলে প্যারা নাই, লিখবই না, x টু দি পাওয়ার 3। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন? তাহলে আমরা এই পদটাতে আছে। আচ্ছা এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 डायरेक्टली পাওয়া সম্ভব? কেন? ওই স্কয়ার আছে যে, স্কয়ার টু দি পাওয়ার 1 স্কয়ার টু দি পাওয়ার 2 সবগুলো জোড় হয়ে যাবে, কারণ 2 দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে কি হয়ে যায়, এটা বুঝছো? তাহলে আমাদের x টু দি পাওয়ার 7 পাওয়া সম্ভব না, এটা বাদ। তাহলে শুধু x টু দি পাওয়ার 6 সেটা গুণ হবে, সেটা পরে, মানে আমি বলছি আহা এই জন্য বলছি টাকায় থাকবা। আমি বলছিলাম আমাদের এই পুরো বিস্তৃতি থেকে দুইটা জিনিস দরকার, হয় x টু দি পাওয়ার 6 দরকার, না x টু দি পাওয়ার 7 দরকার, কারণ x টু দি পাওয়ার 7 পাইলে 1 এর সাথে গুণ হবে, কিন্তু আমি বলছি x টু দি পাওয়ার 7 পাওয়াই সম্ভব না, তাহলে বাদই দিয়ে দিলাম, খেলা শেষ। আমি শুধুমাত্র তাহলে কাকে বুঝবো? x টু দি পাওয়ার 6, কারণ x টু দি পাওয়ার 6 কে x এর সাথে গুণ করলে কোনো না কোনো ভাবে x টু দি পাওয়ার 7 হবেই হবে। আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি? হ্যাঁ বলো। এখানে আবার একটা ছোট্ট ভুল আছে না, এই জায়গাটাতে একটা ভুল আছে, ভুলটা বলবো পারবা? যদি ভিতরে মাইনাস থাকে চিহ্নের প্রথাটা ফলো করতে হয়, আর যদি বলো স্যার আমি চিহ্নের প্রথাটা গুনি না, তাহলে কি করবা? এক্স স্কয়ারের সাথে মাইনাস দিয়ে দিবা, চিহ্ন লাগবে না, সব প্লাস, বাকিটা তুমি বুঝে নাও। তাহলে বুঝছো চিহ্ন আর তোমার খুঁজতে হবে না, এক্স স্কয়ারের সাথে কি দিয়ে দিবা? হ্যাঁ না প্লাস হবে না, এখানে কিউব না মাইনাস হবে। আচ্ছা ওটা প্লাস হবে সেটা। তাহলে আমরা কোন পদটা নিব বলো তো বাবা? এটা, তাহলে এটার মান কত? 7c3 x টু দি পাওয়ার 6 মাইনাস এটা নিলাম, তার সাথে এই এক্সটা গুণ আছে, স্যারকে করে দেখাইতে হবে পরীক্ষা হলে? জীবনও না, এর দূর করছো বহুত, বাকিটা লিখবা। সুতরাং x টু দি পাওয়ার 7 এর সহগ, এর দূর করার পরে স্যারে বুঝছো তুমি পারো, তারপর লিখবে x টু দি পাওয়ার 7 এর সহগ সমান কত? এই মাইনাস মাইনাসে প্লাস, সহগ কাকে বলে? শুধু 7c7 না, 7c3 আনসার করো ক্যালকুলেটর, 7c3 মান 35। বুঝছো অঙ্কটা কিভাবে করছি? কারা কারা বুঝো নাই? বুঝছো? বুঝছো তো? এটাই রিভাইজ, রিভাইজ একটু ফাস্টই বলতে হয়, তারপর আশা করি বুঝছো। এরপরে আমার না মোবাইলের, আচ্ছা একটু 10% হলে বলিও, সমস্যা নেই। আজকে আসলে গরম বেশি পড়ছে, গরমে নাকি চার্জ একটু বেশি টানে, আমি বানাইছি এই থিওরিটা কিছু, বললাম না আমি বানাইছি কিছুক্ষণ আগে। এই দেখো 7-3, এই বাঙালি বাঙালি বলি যে, এখন বাঙালি বুঝে কেন বাঙালিরা বাঙালি বলি আমি। আগে তোমরা বুঝতে স্যার বাঙালি কি গালি, আমি বলতাম যে গালি নাকি গুলি, সেটা এখন বাঙালি বুঝে, কারণ বাঙালি মারা খায়ও শিক্ষা হয় না বাঙালির। বাঙালির নেরা বলে একবার বেলতলায় যাই, আর বাঙালি বলে যে আমি আরেকবার যাই দেখবো মজাটা কেমন। মানে বাঙালি বারবার যায় টেস্ট করে, এবার মনে হয় আমার মাথায় বেল পড়বে না, কিন্তু প্রত্যেকবারই পড়ে। হ্যাঁ জীবন। এটা এই কোশ্চেনটা কি বের করতে বলছে? এক্স বর্জিত পদ বের করো এবং এর মান নির্ণয় করো। দেখছো আমার চোখের পাওয়ার, মাশাআল্লাহ। এক্স বর্জিত পদ বের করো এবং এর মান নির্ণয় করো। এক্স বর্জিত পদ কাকে বলে? ধ্রুবক পদ, এক্স মুক্ত পদ, এক্স বর্জিত পদ সব একই কথা। এক্স বর্জিত পদ কাকে বলে? যে পদ এক্স নাই। আচ্ছা আমি ধরে নিচ্ছি, আমি কি জানি কোন পদ এক্স নাই, আমি ধরে নিচ্ছি r+1 তম পদটি এক্স বর্জিত, লিখবা, ধরবা কি এক্স বর্জিত। একটু মনোযোগ দিবা বাবা, এদিকে দেখো। তাহলে এক্স বর্জিত পদের সূত্র কি বলেন তো বাবা? বলো 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 বলো। এনসিআর, আচ্ছা এনসিআর লিখি নেই, 12 CR এ টু দি পাওয়ার কত? 12 মাইনাস আর এক্স টু দি পাওয়ার কত? মাইনাস সহ আর। এটা বুঝছো? আমি কি বলছিলাম স্ট্রিক্টলি কি ফলো করতে? প্রথম পদ মানে প্রথম পদ, দ্বিতীয় পদ মানে দ্বিতীয় পদ। তাহলে এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার, বুঝছো এটা? তাহলে আমি যেহেতু এক্স বর্জিত চাচ্ছি, লিখে ফেলার পরে এক্স গুলোকে এক সাইডে ফাটিয়ে দিতে হবে। কি বলছি বুঝছেন? লিখে ফেলার পরে এক্স গুলোকে এক সাইডে ফালাও। তাহলে 12CR 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর মাইনাস 1/4 টু দি পাওয়ার 12 আর, এগুলো লিখলাম। আর এক্স টু দি পাওয়ার কত? 12 মাইনাস আর
আর মাইনাস 1/x² টু দি পাওয়ার কত আর কি লিখতে পারি 12c আর 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর। এখানে অনেক গুণন করা যায়, আমি করবো না, আমার ইচ্ছা করতেছে না, যে বিরক্ত লাগতেছে, আমি করবো না, রাখি দেবো এরকম। ক্যালকুলেটারে করে ফেলবো সব একসাথে। আর এটা একটু করতে হবে, এক্স গুলোকে একসাথে মিলাও। তাহলে এক্স কত 12 মাইনাস আর ভিতরে মাইনাস, আমি তো চিহ্নটা কি জানি না, জানি উপরে পাওয়ারটা কি আর, আমি কি জানি আর কততম পদ, যেহেতু জানি না মাইনাসটাকে আপাতত মাইনাসের সাথে এখানে রেখে দিবা। মাইনাসটা মাইনাস হিসেবে বের করে কোথায় রেখে দিবা, এখানে রেখে দিবা। আমি একটু দেখি আমি কি ঠিক বলছি কিনা। -1/4 x² টু দি পাওয়ার 12। হ্যাঁ আমি তো আসলেই জানি না, সত্যি কথা। এইটা তো এক্স ইনভার্স স্টোর হবে, আমি এই মাইনাসের কথা বললাম, এই মাইনাসটা বাইরে রাখে দিতে হবে, কিছু করার নেই। আচ্ছা ওই মাইনাস আবার এখানে একটা, আমি একেবারে এই মাইনাসটা বাইরে না রেখে এখানে মাইনাস নাই রেখে একেবারে -1/4 রাখি, ও থাকুক, ওর সাথে মাইনাস এটা লিখছিও। তাহলে x টু দি পাওয়ার -2 হবে, এখানে -2 যোগ করবে, এটা বুঝছো তো আশা করি, বুঝছো? তাহলে আমাদের x এর পাওয়ার কোনটা বলো তো বাবা, এটা না? বলো x টু দি পাওয়ার 12 - 3 আর না, বলো x টু দি পাওয়ার কত 12 মাইনাস x বর্জিত, যেহেতু আমি চাচ্ছি x টু দি পাওয়ার 0 হোক, সেটা ওই লাস্ট পার্টটা বুঝছো? কেউ যদি কোনো পার্ট না বুঝো দয়া করে বলিও, বারবার বলতেছি। যেহেতু বলছে এক্স বর্জিত পদ কোনটি, তাহলে আমাদের যেটা এক্স বর্জিত হইতে হবে, এখানে 12 - 3 আর এটা থাকবে না, ওটা 0 হইতে হবে। তাহলে x বাদ আমরা এখান থেকে আর এর মান পাইলাম হচ্ছে 4। তাহলে কততম পদ এক্স বর্জিত দেখি বলো তো? 5তম পদ। কাদা, ঠিক আছে। তাহলে কততম পদ এক্স বর্জিত? ওরা বলছে কততম পদ এক্স বর্জিত, এক্সাম্পল আমি 4 লিখে দেয়, আনসারগুলো ভুল করে, বহুত কষ্ট করে। তাহলে 5তম পদ এক্স বর্জিত। এই অঙ্কে শুধু এর দূর বলে না, বলছে যে এক্স বর্জিত পদের মানও এবার কি করো, বের করো। তো এক্স বর্জিত পদের মান বের করতে চাইলে আমরা শুধু এই জায়গায় আর এর মান কত বসে দিব। আচ্ছা সমস্যা নেই, 10% হয়েছে মনে হয়। আমরা শুধু এই জায়গায় কি বসে দিব, আর এর মান 5। কারণ এখানে কেন বসাবো না, কারণ এখানে বসালে এমন 0 আসবে, দেখিও তো, আশা করি বুঝতো। এখানে আর এর মান 5 বসাবো নাকি 4 বসাবো, এখানে 4 পদের মান 5তম পদ এক্স বর্জিত, কিন্তু মান তো বসাচ্ছি আর এর, তাহলে এখানে কি বসাবো 4। এটা যেটা পাবা না সেটাই হচ্ছে আনসার। তাহলে বলছে কততম পদ এক্স বর্জিত, 5তম পদ। মান কত, মান হচ্ছে এটা, পারবা? চলো না আরেকটা ম্যাথ করাই, আমার চার্জে থাকা অবস্থায়। 9 এর 1 নাম্বারটা করো, 9 এর 1, 9 এর 1 মনোযোগ, 9 এর 1, 9 এর 1 নাম্বার কি বলছে, ও 3 + x/2 টু দি পাওয়ার n। এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এবং x টু দি পাওয়ার 8 এর সহগ দ্বয় সমান। এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ এবং x টু দি পাওয়ার 8 এদের সহগগুলো সমান, সহগ। তাহলে কি বের করতে বলছে, এর একটি যোগবোধক পূর্ণ সংখ্যা, ওই যে পূর্ণ সংখ্যা বলে দিয়েছে, কারণ নাইলে তো 5 এর অঙ্ক হবে না আবার। ঠিক আছে, যোগবোধক পূর্ণ সংখ্যা n এর মান নির্ণয় করো। তাহলে কার মান বের করব, n এর মান। তাহলে x টু দি পাওয়ার 7 এর সহগ, x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 7 এর সহগ আর x টু দি পাওয়ার কি এটার সহগ। এখন কত হচ্ছে, x টু দি পাওয়ার 7 যেই পদে থাকবে, কততম পদে x টু দি পাওয়ার 7 থাকে, বুঝে শুনে উত্তর দিবা, একটু চিন্তা ভাবনা করে। 8তম পদে থাকে x টু দি পাওয়ার 7, কারণ সূত্র মতে NCR a টু দি পাওয়ার n মাইনাস আর x টু দি পাওয়ার r। তাহলে এখানে যেটা x সিঙ্গেল আকারে আছে, x স্কয়ার থাকলে কিন্তু আনসারটা ভিন্ন হয়ে যেত, বুঝার একটা ব্যাপার আছে। যেহেতু সিঙ্গেল x, তাহলে x টু দি পাওয়ার 7 থাকবে, মানে r এর মান 7, মানে 8তম পদে আর 9তম পদে, এক কথা r এর মান 7 হবে, r এর মান 8 হবে। আমি r এর মান 7 ধরে এবং r এর মান 8 ধরে দুইটা পদ বের করে চলো। r এর মান 7 ধরলে NC7 a টু দি পাওয়ার n মাইনাস 7 x টু দি পাওয়ার 7, x মানে x/2, তাহলে x/2 ইকুয়াল টু NC8 c টু দি পাওয়ার n মাইনাস 8 x/2 টু দি পাওয়ার 8। দেখি বলো তো এই জিনিসটা কারা বোঝানো, ইকুয়াল টু কেন দিলাম? ওরা বলছে x টু দি পাওয়ার 7 এর সহগ এবং x টু দি পাওয়ার 8 এর সহগ সেম। বুঝছো আমার কথা? তাহলে এবার সূত্র তো জানো, NC8 x কে এক পাশে রেখে আর বাকি সব এক পাশে নিয়ে যেতে পারো, সুন্দর হবে দেখতে জিনিসটা। হ্যাঁ x, ও সরি, ওরা বলছে সহগ সমান, তাহলে আরো সুন্দর, আমি মনে লিখছি। তাহলে শুধু 1/2 টু দি পাওয়ার 7 লিখলে চলবে। কি লিখবা, x বাদ এখানে মুছে দিলে চলতো। ঠিক আছে, বুঝছো সহগ? হ্যাঁ ফাতে দেখাইছি আর কি, দেখাইছি বুঝছো। এবার x মুছে দাও, কেন x মুছে দিছি, কারণ সহগ। সহগ কাকে বলে, x ছাড়া বাকি সব সহগ। এবার সহগ সমান করবে, n এর মান বেরোবে না, বেরোবে নাসি বেরোবে। দেখো n ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল n মাইনাস 7 ফ্যাক্টরিয়াল,
হ্যাঁ যাও, কে কথা বলবেন, কে কে বলছো, কিছু বলছো? আচ্ছা, আমি শুনছি ওয়াশরুমে যাবো বলছিল, কে জানি। এন ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল এন মাইনাস 7 ফ্যাক্টরিয়াল ইনটু, এটা এখানে আসবে না, ভাগ হবে না, ভাগ হলে উল্টে যাবে, 8 ফ্যাক্টরিয়াল এন মাইনাস 8 ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল, বুঝছো? আর বাকি এন গুলোকে এক পাশে রাখছি, বাকিগুলোকে এক পাশে রাখছি। এখানে কত 3 টু দি পাওয়ার এন মাইনাস 8, এখানে কত 3 টু দি পাওয়ার এন মাইনাস 7, 1/2 টু দি পাওয়ার 8, এখানে কত 2 টু দি পাওয়ার 7, বুঝছো এটা? এই বুঝো নাই, কি হাত তুলে দাও। কোনটা বুঝো নাই? এটা বুঝো না এনসি 7 এর সূত্র, এটা বুঝো না কেন? এন ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল সূত্র, যারা বুঝো নাই। আচ্ছা দেখো, হ্যাঁ না বুঝলে ঠিক আছে, কিন্তু বুঝো নাই কেন এটা বলো, না বুঝলে বুঝাই দিব, এটা পারার কথা তো, ঠিক আছে? এনসিআর এন আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, বুঝছো এটা? কোনটা বাবা? এটা হচ্ছে এখান থেকে আসছে, যে এনসি 8 থেকে এই পাশে আসছে, এই পাশে আসছে, এটা গুণটা ভাগ হয়ে যেমন উল্টে গেছে আর কি, বুঝছো এখন নাকি বুঝো নাই? জোর করে বুঝছো মানে কি এমনি আসলে বুঝছো? হ্যাঁ ধন্যবাদ। তাহলে এবার দেখতে হবে যে এন মাইনাস 8 কে এন মাইনাস 7 বানানো যায় নাকি এন মাইনাস 7 কে এন মাইনাস 8 বানানো যায়, বলো তো? হ্যাঁ, এন মাইনাস 7 কে এন মাইনাস 8 বানানো যায় যে কেমনে, এটা যারা বুঝানে তারা একটু দেখো। এই যে 4 ফ্যাক্টরিয়াল মানে কত, 7 3 2 1, ঠিক না? 4 ফ্যাক্টরিয়াল মানে কত, 4 3 2 1 না? তাহলে বলো এন মাইনাস 7 ফ্যাক্টরিয়াল মানে কত, এন মাইনাস 7, এন মাইনাস 7 মাইনাস 1, এই কি আসতেছে স্টুডেন্ট? মাশাআল্লাহ, এন মাইনাস 8 ফ্যাক্টরিয়াল, তাহলে কত এন মাইনাস 8 ফ্যাক্টরিয়াল, এদিকে দেখো, এন মাইনাস 7 এন মাইনাস 8 ফ্যাক্টরিয়াল, এটা কাটা ভাঙাইছি তো কাটাকাটি করার জন্য, তাহলে নিচে কি থাকবে, এন মাইনাস 8 কি 7 বানানো, 7 কে 8 বানানো যায়, গাদা 8 কে 7, তখন আবার উল্টা, এটা কাটলে এখানে কি থাকবে, একটা 8 থাকবে, কারণ 7 ফ্যাক্টরিয়াল কাটা, বুঝতেছেন? বুঝেন নাই? এই বাঙালি, তাহলে উপরে থাকবে 8, নিচে থাকবে n - 7, আর এখানে এখানে কত লেখা যায় বলেন তো? বেস বেস n থাকলে পাওয়ারগুলো বিয়োগ না, তাহলে n - 8 - n + 7 2 টু দি পাওয়ার -1, তাহলে n কাটা -8 + 7 -1, তাহলে 1/3 1/2, মানে 1/9 1/6, মানে কত 1/6, আর এখানে কত 8 ভাগের n - 7, তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, n - 7 = কত বলতে পারি, 6 আর 48, তাহলে n = কত? আমার আনসার একটু ভুল মনে হচ্ছে, কেন জানি না। এটা দেখো তো, n - 8 - n + 7, হ্যাঁ ঠিক আছে, 3 দুগুণে 6, তাহলে 6 আটা কত 48, তাহলে n = কত, 48 এর সাথে কত 55, ঠিক আছে, n = কত 55, হইলে এরকমই হবে, ক্যালকুলেশন বললে হবে না। তাহলে n এর মান বের করতে বলছে, বের করছি, কত বেরিয়েছে 7। আমার মোবাইলের আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেই মোবাইলে চার্জ দিচ্ছি না, এটাই লাস্ট অঙ্ক 10 এর 1 করে তোমরা বাসায় চলে যাও, 10 পর্যন্ত বাসায় কালকে 5 এর থেকে 10 পর্যন্ত সব করে আসবা, সবগুলো ম্যাথ বোর্ডে আসছে যেগুলা সব করবা, করলে ইনশাল্লাহ তোমরা না পারলে আমাকে বলিও। এই 10 এর 1 নাম্বার আজের ম্যাথ যেগুলো আছে বাদ দিও, সমস্যা নেই, 10 এর 1 নাম্বার দেখো, লাস্ট বলছে a + 3x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, কার বিস্তৃতিতে, a + 3x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, এটার বিস্তৃতিতে, ঠিক আছে, এটার বিস্তৃতিতে তিনটি পদ, প্রথম তিনটি পদ বলছে b 21/2 bx 189/4 bx², ঠিক আছে, এটার বিস্তৃতি করো। আরে বাঙালি, এ বাঙালি, প্রথম কি এটা n হবে না, আমি শিখেছি না, প্লাস সহগের জন্য জায়গা খালি রাখো, তারপরে কি হবে বলো তো, 1 কমবে না, এটা 1 বাড়বে না, যারা এই যে এগুলো শিখেছি তো এই জন্য, যাতে তোমরা জিনিসটা আরো সহজে বুঝো, জিনিসটা বুঝতেছে এবার, এও চল থাকবে না। লাস্ট পদটা কত হবে বলো তো, হ্যাঁ আমার ফোন কন্ট্রোল, দেখো NC01, তাহলে NC1 NC2, আশা করি বুঝছো এটা কিভাবে বিস্তৃতি করে, যে এটা তোমার n প্রথমটা বাড়বে, প্রথমটা ধীরে 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 কমবে, আর পরেরটা কিন্তু 3x ছিল না, 3x1 3x2 3x2 n হবে। আমার দরকার শুধু তিনটা পদ, আমি তিনটা পদ পাইছি, তাহলে এটা তোমার n, ওরা বলছে এটা তোমার n সমান b, বলছে না ওরা। তারপরে NC1 a টু দি পাওয়ার n - 1 3x সমান কত বলো না, 21/2 bx 21/2 bx, প্রশ্ন বলছে ওরা। তারপরে কি বলছে বলো না, NC2 a টু দি পাওয়ার n - 2
9x², বুঝছেন? ওরা কি বলছে সেটাকে? এ বাবা কথা বলিস না, 189 4bx², ঠিক আছে 2%। ধন্যবাদ। এখানে এক্সেস কাটিয়ে দিতে পারো, এখানে এক্সেস কাটিয়ে দিতে পারো। এবার তুমি বাসে যাইয়া যে কোনো ভাবে এন এ বিটা বের করবা, পারবা আশা করি, যেমনে আশা করি পারবা। এবার ভিডিওটা অফ করে আমি অঙ্কটা করাচ্ছি। ধন্যবাদ। যারা ভিডিওতে আছে তারা দেখতে হবে।